এইবারের ভ্রমণ পর্বে আমরা উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম হয়ে নাগাল্যান্ডে আসি এবং নাগাল্যান্ড ভ্রমণ সম্পন্ন করে মায়ানমার সীমান্তবর্তী 9টি পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট একটি রাজ্য মণিপুরে এসেছি। মণিপুরের ঐতিহ্যপূর্ণ লোকটাক লেক, বিশ্বের একমাত্র জলের উপর ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজ বাহিনীর হেডকোয়ার্টার, আইএনএ ওয়ার মিউজিয়াম, এশিয়ার মধ্যে সবচেয়ে প্রাচীন এবং বড় মার্কেট ইমা ক্যাথেল মাদার্স মার্কেট, এই সকল জায়গাগুলো আমরা আগের বিভিন্ন পর্বে দেখেছি। আমাদের আজকের ভ্রমণ পর্বে আমরা চলেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ইম্ফল যুদ্ধে যেসব স্থানীয় মানুষরা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ইম্ফল পিস মিউজিয়ামে। আমরা এখন এসেছি ইম্ফল পিস মিউজিয়ামে। কোলাহল বর্জিত শান্ত স্নিগ্ধ পরিবেশে যেন ক্যানভাসে আঁকা একটা ছবি, যেন সবুজ ঘাসের কার্পেট বেছানো আছে, সাজানো গোছানো মনোমুগ্ধকর পরিবেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যদের ব্যবহৃত জিনিসপত্র ছাড়াও মণিপুরের ইতিহাস ও প্রাচীন সংস্কৃতির অনেক নিদর্শন এখানে আছে। এখানে ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 40 টাকা, স্টুডেন্টদের 10 টাকা, আর ফরেনারদের জন্য 200 টাকা, আর ফটোগ্রাফির জন্য 500 টাকা। আমি ভেতরে রিকোয়েস্ট করে সামনেরটুকু মাত্র ভিডিও করেছি। ইম্ফলের এই পিস মেমোরিয়ালটি 2019 সালে ইম্ফল যুদ্ধের 75তম বার্ষিকীতে উদ্বোধন হয়। তৎকালীন ভারতের ব্রিটিশ হাইকমিশনার এবং জাপানের রাষ্ট্রদূত উদ্বোধনে উপস্থিত ছিলেন। 6500 বর্গফুটের এই গ্যালারিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক নিদর্শন রয়েছে। ইম্ফলের পিস মেমোরিয়ালের এই ডেকোরেশন এবং প্রদর্শনীর এই ছবিগুলো আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী সুরেশ হুইড্রন করেছিলেন। এখানে মণিপুর এবং নাগাল্যান্ডের বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের ছবি রয়েছে। নর্থ ইস্টের উপজাতি সম্প্রদায়ের যে ছবিগুলো রয়েছে তার মধ্যে কয়েকটি হলো পেইট, লামকাং, গাংগেট, মনসাং, সিমটি, খারাম, আনাল, কৈরেং, ভাইফি, চিরু, পুরুম, মিজো, থাঙ্গাল, তাংখুল, এরকম আরো অনেক। এখানে জাপানি ক্যালিগ্রাফিতে লেখা আছে, যার অর্থ হলো পিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত সাহসী সৈনিক
তাদের জীবন উৎসর্গ করেছিলেন, তাদেরকে স্মরণ করে এই ইম্ফল পিস মেমোরিয়াল তৈরি হয়েছিল। এই পিস মেমোরিয়াল হলো দুঃখজনক যুদ্ধের এক জীবন্ত স্মৃতি। এখানে এলে আরো অনেক কিছু নিজের চোখে দেখলে মণিপুরের ইতিহাসকে অনেকটাই জানা যাবে। বন্যা বিধ্বস্ত মণিপুরের যেদিকে তাকাই চারিদিকে শুধু জল। স্থানীয় বয়স্ক মানুষদের থেকে জানতে পারলাম 1965 সালের পর 2024-এ এত বড় ভয়াবহ বন্যা হয় এই মণিপুরে। বহুজনের বাড়ি ঘর ভেঙে পড়েছে, বাজার হাট থেকে শুরু করে বাড়ি ঘর হোটেল সর্বত্রই জলমগ্ন ছিল। আমরা এসেছি ঠিক বন্যার পরবর্তী সময়ে, এখন চারিদিকে জায়গায় জায়গায় জলমগ্ন হয়ে আছে। শুধুমাত্র মণিপুরে আসা যাওয়ার জন্য আমি মনে করি ফ্লাইটই বেস্ট রুট। সড়কপথে আসতে গেলে হয় গুয়াহাটি হয়ে নাগাল্যান্ডের ডিমাপুর এসে সেখান থেকে গাড়িতে করে ইম্ফল আসতে হবে, অথবা শিলচর থেকে মিজোরাম হয়েও আসা যায়। এতে আপনার সময় এবং অর্থ দুটোই বেশি ব্যয় হবে। আমার ডান দিকে এইটি হলো ইম্ফল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইম্ফলের রাস্তায় চলার পথে আমরা পেয়ে গেলাম টিবেটিয়ান স্টাইলে নির্মিত ইসকন টেম্পল। মূল মন্দির বন্ধ থাকায় বাইরে থেকে মন্দিরের নির্মাণ শৈলী দেখে আমরা এগিয়ে চললাম মণিপুর স্টেট মিউজিয়ামের দিকে। মণিপুর ভ্রমণ করতে হলে আপনি ইম্ফলের নর্থ এওসিতে একটি হোটেলে থেকে সেখান থেকে একদিনে একটি গাড়ি ভাড়া করে মেইন 12টি স্পট ঘুরতে পারবেন। একদিনের গাড়ি ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা। আর একটু ভালো হোটেল যদি থাকতে চান তাহলে সেই ক্ষেত্রে 1,500 থেকে 2,000 টাকা পড়বে। আমরা এখন মণিপুরের স্টেট মিউজিয়ামে চলে এসেছি। মণিপুর স্টেট মিউজিয়াম হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে ভারতের মণিপুরের শৈল্পিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং ধ্বংসাবশেষের সংগ্রহ প্রদর্শন করে। এছাড়া এটি হলো প্রাকৃতিক ইতিহাস, জাতিতত্ত্ব এবং প্রত্নতত্ত্বের সংগ্রহশালা। প্রসঙ্গক্রমে বলে রাখি, ইম্ফলের যাবতীয় এই ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলো সোমবার বন্ধ থাকে। মিউজিয়ামে মণিপুরী সংস্কৃতির অনেক মূল্যবান জিনিস প্রদর্শিত আছে, যেমন প্রাচীন অলংকার, মেইতেই অলংকার, প্রাচীনকালের পোশাক,
কৃষি সরঞ্জাম, পশুর শিং ও চামড়ার দ্রব্য, ধূমপানের পাইপ, ঘরোয়া সরঞ্জাম, সোনা রূপা ও ধাতব পাত্র, বিভিন্ন অস্ত্রশস্ত্র, পোশাক পরিচ্ছদ, মেইতেই টেক্সটাইল, শিকারের সরঞ্জাম, মণিপুরী সংস্কৃতির বিভিন্ন মডেল, মাছ ধরার সরঞ্জাম, বিভিন্ন মূর্তি, প্রত্নতাত্ত্বিক নিদর্শনযুক্ত পাথর, পোড়ামাটির পাত্র, বিভিন্ন জনগোষ্ঠী ও তাদের সংস্কৃতির নিদর্শনযুক্ত পোশাক পরিহিত মডেল, বিভিন্ন রকমের পাখি, সাঙ্গাই প্রজাতির হরিণের মাথা, ভাসমান ফুঙ্গি সহ লোকটাকের চিত্র প্রদর্শিত হয়েছে। এই মিউজিয়ামে অনেকগুলো বিভাগ ও উপধারা আছে, যার মধ্যে একটি বিশেষ হলো নৃতাত্ত্বিক। এখানে প্রাচীন মণিপুর, মধ্যযুগীয় মণিপুর এবং আধুনিক মণিপুরের অনেক নিদর্শন সংরক্ষিত আছে। মিউজিয়ামটি মণিপুরী মানুষের জীবনের ইতিহাসের এক সর্বাঙ্গীন চিত্র তুলে ধরেছে। মণিপুরের এই স্টেট মিউজিয়ামটি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1969 সালের 23শে সেপ্টেম্বর উদ্বোধন করেছিলেন।
এখানটায় এইগুলো সমস্ত জলের তলায় ঢুকে গিয়েছিল। আমরা এসেছি এখন এইখানটায় কাংড়া ফোর্টে। আমরা এখন এসেছি মণিপুর রাজ্যের ইম্ফলের একটি পুরনো সুরক্ষিত প্রাসাদে, যা বর্তমানে কাংড়া ফোর্ট নামে পরিচিত। এটি মণিপুরের টাট্টুতে চড়ে রাজা নরসিংহের বিশাল ধাতব ভাস্কর্য। কাংড়া ফোর্ট হল মণিপুরের ইম্ফলের কেন্দ্রস্থলে অবস্থিত একটি গৌরবান্বিত দুর্গ, যা এখানকার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত দলিল। কাংড়া দুর্গ প্রতিটি প্রাচীন দেওয়ালের মধ্যে লুকিয়ে আছে মণিপুরের ইতিহাস। এটি ঐতিহ্যবাহী মেইতেই রাজ পরিবারের নৌকো। কাংড়া শুধু রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রই নয়, ধর্মীয় উপাসনা ও অনুষ্ঠানের জন্য একটি পবিত্র স্থান। তাই শতাব্দীর পর শতাব্দী ধরে একটি শক্তিশালী দুর্গের শহরে পরিণত হয়েছে। এটি হল সনমাহিজামের দেবতা পাখুংবাকে উৎসর্গ করা একটি মন্দির। ইম্ফলের কোলাহলপূর্ণ শহরের মধ্যে অবস্থিত কাংড়া ফোর্টটি মণিপুরের গৌরবময় অতীতের প্রহরী হিসেবে দাঁড়িয়ে আছে। এই দুর্গটি রাজবংশের উত্থান ও পতনের সাক্ষী, বীরত্ব ও ষড়যন্ত্রের কাহিনী প্রতিধ্বনিত করে, যা এখনো এর প্রাচীন দেয়ালের মধ্যে অনুরণিত হয়। অতীতে একসময় এই সবই সুরক্ষিত রাজকীয় বাসভবন ছিল। একসময় এই মণিপুর ছিল কাংড়িপাক নামে স্বাধীন সার্বভৌম রাজ্য, যা কাংড়া প্রাসাদের মেইতেই রাজবংশ দ্বারা শাসিত হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মহারাজা বোধচন্দ্র মণিপুরকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেন। 1956 সালে মণিপুর কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত হয় এবং 1972 সালের 21শে জানুয়ারি একটি পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পায়। এই মিউজিয়ামটি, যা নিংথৌজা রাজবংশের মেইতেই শাসকদের জীবনযাত্রার পাশাপাশি প্রাচীন মেইতেই শৈল্পিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। রাজবংশের বিভিন্ন ভাস্কর্য সংগৃহীত আছে এখানে। কাংড়া ফোর্টের এই মিউজিয়ামটি শিল্প, স্থাপত্য এবং প্রত্নতত্ত্বের প্রদর্শনী সহ মণিপুরের ইতিহাস ও সংস্কৃতিকে প্রদর্শন করে। মিউজিয়াম দেখলে বোঝা যায় কাংড়া দুর্গ মণিপুরের ইতিহাস ও সংস্কৃতির এক অফুরন্ত ভাণ্ডার।
কাংলা দুর্গের উৎপত্তি দশম শতাব্দীতে, যখন এটি মণিপুর রাজ্যের রাজধানী ছিল। মণিপুরী রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা নোংদা লাওলাই এই দুর্গ নির্মাণ করেছিলেন। শেষ স্বাধীন রাজা মহারাজা বোধচন্দ্রের সমাধি। কয়েক শতাব্দী ধরে কাংলা ফোর্ট মেইতেই, ব্রিটিশ সহ বিভিন্ন রাজবংশ দ্বারা শাসিত হয়েছে। এক উত্তাল অতীত সত্ত্বেও এই দুর্গটি মণিপুরের ইতিহাস সংস্কৃতির এক আইকনিক প্রতীক হিসাবে রয়ে গেছে। ইম্ফল মণিপুরের এক প্রাণবন্ত রাজধানী, আর এর কেন্দ্রবিন্দুতে আছে কাংলা দুর্গ, যার একদিকে মনোমুগ্ধকর লোকটাক লেক, ভাসমান জাতীয় উদ্যান, আইএনএ হেডকোয়ার্টার, আর স্থানীয় সংস্কৃতির স্বাদ পেতে আসতে পারেন এশিয়ার সবথেকে প্রাচীন ও জমজমাট ইমাকেথল মার্কেট, যা মাদার্স মার্কেট নামে পরিচিত। এখানে এসেছি গোবিন্দজি মন্দিরে। সারাদিনের সকাল থেকে ঘুরে ক্লান্ত হয়ে এই গোবিন্দজি মন্দিরে আমরা এখন এসেছি। আমরা এখন এসেছি চমৎকার স্থাপত্য আর আধ্যাত্মিক পরিমণ্ডলে আবৃত শ্রী গোবিন্দজির মন্দিরে। শ্রী শ্রী গোবিন্দজির মন্দির হল মণিপুরের ইম্ফলের বৃহত্তম বৈষ্ণব মন্দির। 1846 সালে মহারাজা নারাসিংহের সময়ে এই মন্দির নির্মাণ করা হয়। এই মন্দিরে যে সকল উৎসব মহা সমারোহের সাথে পালন করা হয় সেগুলো হল জন্মাষ্টমী, রথযাত্রা, রাসলীলা, মণিপুরী নৃত্য, হলঙ্কার বা হোলি। আমরা মণিপুর ট্যুরে আজকে সকাল থেকে বেরিয়েছি, সমস্ত জায়গাগুলোতে আমরা ঘুরেছি। আমাদের সঙ্গে আজকে ভাই ছিল। ভাই তোমার নাম বলো? রিকি ভাই সকাল থেকে আমাদেরকে সারাদিন ভীষণ আনন্দ দিয়েছে আমাদের। আমরা খুব এনজয় করেছি, আমাদের ফটো তুলে দিয়েছে খুব সুন্দর করে। হ্যাঁ, প্রত্যেকটা স্পট আমাদের বেশ সুন্দর করে টাইম দিয়ে ভালো করে ঘুরিয়েছে, নিজে গাইড করে। হ্যাঁ, আমরা খুব এনজয় করেছি। আমরা এখন হোটেলে, আজকের মতন হোটেলে ফিরছি, আবার কালকে আমাদের এপিসোড শুরু হবে। রিকি ভাই, আমরা এখন এসেছি নোপিল্যান্ডে। মণিপুরী শব্দে অর্থ নারী বিদ্রোহ, যা মণিপুরী মহিলাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ আন্দোলন। মহিলা পরিচালিত নোপিল্যান্ড আন্দোলনে মণিপুরের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সংস্কারে এক গুরুত্বপূর্ণ অবদান আছে। সেই স্মৃতিকে মনে রেখে তাই এই মেমোরিয়ালটি মণিপুরী নারী জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। আজ সারাদিনের মণিপুরে বিভিন্ন জায়গায় ঘুরে আমরা এখন এসেছি স্থানীয় একটি রেস্টুরেন্টে। এবারে 12 দিনের ভ্রমণে আমরা 7 সিস্টার রাজ্যে যে রাজ্যগুলো ভ্রমণ করেছি সেইগুলো হলো, প্রথমে ত্রিপুরা এবং আসামের শিলচর হয়ে মিজোরাম, মেঘালয় হয়ে আসাম, সেখান থেকে ডিমাপুর হয়ে নাগাল্যান্ড এবং সর্বশেষে আমরা মণিপুর আসি। এই দীর্ঘ ভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতা ছাড়াও কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, গাড়ি ভাড়াই বা কত, সব বর্ণনা আমার প্রতিটি পর্বে দেওয়া আছে। পরবর্তী পর্বে আমরা মণিপুরের এমন একটি মন্দিরে যাব যেখানে মণিপুরের মানুষরা, বিশেষত মণিপুরী রমণীরা সুবেশিত পোশাকে পুষ্পার্ঘ্য নিয়ে তাদের ভালোবাসার দেবতার কাছে আসে।